ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে আমি স্বাগত জানাচ্ছি তৌহিদ শান্ত। দর্শক, আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে এই যে গেল 3টি নির্বাচন খুব সময় মতো আইন মেনে সংবিধান মেনে হয়েছে, কিন্তু এরপরও মানুষ বলে নির্বাচন হয়নি, ভোট দেওয়া যায়নি। অর্থাৎ একটি সুষ্ঠু ভোট, একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মানুষ খুব মুখিয়ে আছে, উদ্গ্রীব আছে। অর্থাৎ একটা সুষ্ঠু ভোট হবে কিনা এটি নিয়ে আলোচনা চলার কথা। কিন্তু আমার প্রশ্নটা হলো যে একটি কিভাবে সুষ্ঠু ভোট করা যেতে পারে, কি জায়গায় সুষ্ঠু ভোট করা যেতে পারে, এটি বড় প্রশ্ন, নাকি একটি নির্বাচন হবে কি হবে না, কবে হবে, এটি বড় প্রশ্ন? এই দুই প্রশ্নের কোন প্রশ্নটি আমাদের সামনে কথা বলছে, কোন প্রশ্নটিকে খেয়ে ফেলতে পারে, এই জায়গাটি আমি প্রশ্ন রেখে শুরু করছি। আমাদের আজকের যে অতিথি রয়েছেন, আমরা নির্বাচন কমিশনের বিষয়টিকে সামনে রেখে বিষয় ঠিক করেছি নির্ভার নির্বাচন কমিশন। অর্থাৎ তিনি বলেছেন যে চাপ নেই সরকারের পক্ষ থেকে বা কোনো পক্ষ থেকে। আমাদের সঙ্গে এনডিএম এর মহাসচিব মমিনুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি, তিনি আছেন, এবং আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি যে প্রশ্নটি করলাম, এই প্রশ্নটির উত্তর আসলে আমাদের আলোচনায় আসবে কিনা আমি জানি না, কিন্তু এরকমের প্রশ্নটি আসলে ঘুরছে, এরকম দুটি প্রশ্ন যে কোনটি বেশি শক্তিশালী। আমরা বরাবরের মতো শিরোনাম দেখে আসতে চাই, দেখে আলোচনা শুরু করব। ভোট আয়োজন নিয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই জানালেন সিইসি। অযাচিত চাপ আসলে পদত্যাগের হুমকি। অন্য কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরুদ্দিন আমাকে এই চেয়ারে দেখবেন আপনারা, সেই গ্যারান্টি আমি দিতে পারি। নির্বাচন নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি নিচ্ছে সব বাহিনী, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট প্রেস সচিব। জাতির প্রগতিশীল ভাবনা ভিন্ন পথে নেওয়া হচ্ছে, অভিযোগ ফখরুলের। সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। ফ্যাসিবাদের সংবিধান থাকলে ভোটে যাবে না এনসিপি। ৭২-এর মুজিববাদী সংবিধান, হাসিনার রেখে যাওয়া সংবিধানের পরিবর্তে নতুন একটি সংবিধানের দাবিতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান রাখছি। ডাকসু নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের আপিল শেষ, সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ, মঙ্গলবার থেকে প্রচারণা, সুষ্ঠু ভোটের চ্যালেঞ্জ প্রশাসনের। এবং ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক, কাল প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ। দর্শক, শুরু করছি আলোচনা। এর আগে জানিয়ে দেই, বরাবরের মতো আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবে লাইভ প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে এই নির্বাচন কমিশন, নির্বাচন, ভোট, যে কোনো বিষয়ে সেখানে কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা আপনার কমেন্টের প্রশ্নের উত্তর দেব। আমি মমিনুল আমিনের থেকে শুরু করতে চাই। ঐকমত্য কমিশনেও আপনি বৈঠকগুলোতে অংশ নিতেন, এবং নির্বাচন কমিশন সংস্কার বিষয়গুলো আপনাদের জানা আছে। আপনারা বেশ কয়েকবার সিইসির সাথে আপনারা বৈঠক করেছেন, আপনাদের দলের চেয়ারম্যান, আপনি মহাসচিব হিসেবে বৈঠক করেছেন। আমি আসলে এই কথাটি জানতে চাই যে আমরা যে 1 নাম্বার হেডলাইনটা আমরা করলাম, ভোট আয়োজন নিয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, সিইসি এটি নিশ্চিত করলেন, অযাচিত চাপ আসলে পদত্যাগের হুমকি, এই বক্তব্যটি হঠাৎ করে সিইসির কাছ থেকে আসলো কেন? মানে এটার কোনো প্রেক্ষাপট আছে কিনা? অনেক ধন্যবাদ। প্রথমে আপনার মাধ্যমে আপনাকে এবং আপনার সম্মানিত দর্শকদেরকে আমার দল এনডিএম এবং এনডিএম চেয়ারম্যান ববি হাজাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি, যে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় কেন বললেন যে মানে তিনি সরকারের পক্ষ থেকে চাপ আসলে সরে যেতে চান। আমি সিমিলার একটা কথা বলি। আজকে ডিএমপি কমিশনার সাথে একটা মত বিনিময় ছিল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সাথে। তিনিও একটা কথা বলেছেন, নিরপেক্ষতার প্রশ্নে, তার নিরপেক্ষতার প্রশ্নে যদি কোনো প্রশ্ন ওঠে, সন্দেহ জাগে, তাহলে তিনি তার চেয়ার থেকে সরে যাবেন এবং তিনি তার সহকর্মীদেরকে অনুরোধ করবেন তারাও যেন তার দায়িত্ব থেকে সরে যায় যদি তাদের প্রতি কোনো পক্ষপাত দুষ্ট আচরণ করার অভিযোগ এসে থাকে। তো সরকারের একই দিনে একটা সাংবিধানিক পজিশন প্রধান নির্বাচন কমিশনার সিইসির এবং ঢাকা মহানগরের
যিনি দায়িত্বে রয়েছেন তিনি একটা গুরুত্বপূর্ণ মানে দেশের portfolio- সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের হ্যাঁ, দায়িত্ব সব শহরে পুলিশের দায়িত্ব মানে আইন শৃঙ্খলা, এইখানকার নির্বাচন সুষ্ঠু করা একটা বড় চ্যালেঞ্জ তার উপরেও কিন্তু রয়েছে। এবং তিনি যখন বলেছেন, আমার আশা করি যে এই বক্তব্যটা অন্যান্য মহানগরের পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপারদেরও এরকম হওয়া উচিত বা তারা এরকম মনোভাব করেন। এটাকে আমরা স্বাগত জানাই ইন এ সেন্স যে তারা জাতিকে আশ্বস্ত করতে চাচ্ছে যে নিরপেক্ষতার প্রশ্নে, পেশাদারিত্বের প্রশ্নে সরকারের যে অর্গানগুলো রয়েছে সেইগুলো সম্পূর্ণ প্রভাব মুক্ত এবং সম্পূর্ণ বিতর্ক মুক্ত থাকতে চায়। তাদের এই গুড ইন্টেনশনকে আমরা স্বাগত জানাই। আমরা কিন্তু এর আগের যে নির্বাচন কমিশনগুলো ছিল, বিগত যে কমিশন ছিল আউয়াল কমিশন, সেই আউয়াল কমিশনের সাথে 3টা বৈঠক আমরা করেছিলাম হাসিনা আমলে। তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। তারা খুব সুন্দর করে কথা বলতো, মনে হতো যে ফেরেস্তা কথা বলছে, কিন্তু আসলে কিন্তু তারা অসহায়, তাদের একটা অসহায়ত্ব ছিল, তারা সরকারের দলদাস ছিল এবং হাসিনার পাত্র নির্বাচনকেই তারা, এটা অসহায়ত্ব বলবেন না তাদের একটা অসহায়ত্ব, হ্যাঁ আমি অসহায়ত্ব কথাটা যদি আপনি বলেন যে তারা একদিকে যেমন অসহায় ছিল যে তাদের আসলে কিছু করার ছিল না, অন্যদিকে তাদের ব্যাড ইন্টেনশন ছিল, কারণ তারা জেনে শুনে এই পজিশনে এসেছে। তারা তো কেউ পদত্যাগ করেন না। হ্যাঁ, তারা কেউ পদত্যাগ করে নাই, তারা জেনে শুনে এই পজিশনে এসেছে। এখানে তাদের খারাপ মানে আপনার ইনঅ্যাকশন, আপনার কোনো একটা ইনঅ্যাকশনও কিন্তু একটা ইভিল অ্যাকশন। আপনি যদি কোনো ইয়া না নেন, আপনি যদি কোনো রেমেডি না করেন, আপনি যদি চুপ থাকেন, এটাও কিন্তু একটা ক্রাইম হিসাবে গণ্য করা হ্যাঁ, হবে। মার্টিন লুথার কিং এই কথাটাই বলেছিলেন যে শত্রুদেরকে ভুলে যাব কিন্তু বন্ধুরা যারা নির্বাক ছিল ভুলবো না। জি জি জি। সো তাদের ইনঅ্যাকশনকে আমরা রিভিল হিসাবেও দেখবো। এটা আসলে অসত্যভাবে বলাটা আসলে পুরো অর্থ বহন করবে না। তো প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের এই বক্তব্যের মাধ্যমে তিনি তার জায়গা থেকে যে শতভাগ স্বচ্ছ এটা প্রকাশ করেছেন। সরকারের যে চাপের কথা বলা হচ্ছে, দেখেন নির্বাচনের পরিবেশকে ঘোলা করার জন্য অনেক রাজনৈতিক দল যারা আমরা একসাথে আন্দোলনে ছিলাম, তাদের অনেক অবদানও রয়েছে এবং সদ্য গঠিত একটি রাজনৈতিক দলও নানাভাবে কথা বলছেন। তো একটা ঘুরে ফিরে মানে নির্বাচন কমিশনের উপর দায় চাপানোর চেষ্টাও রয়েছে যে এই কমিশন কোনো একটি নির্দিষ্ট দলকে বা কোনো জোটকে বা গোষ্ঠীকে সমর্থন দিতে নির্বাচন চাচ্ছে। কমিশনের তো পদত্যাগ করার দাবিও উঠেছে আসলে। না, তারা দাবি তো অনেকে মানে দাবি কেউ না কেউ উঠিয়েছেন। হ্যাঁ, এটা কেউ না কেউ উঠিয়েছেন, দাবি উঠিয়েছেন, দাবির পক্ষে তাদের যৌক্তিকতা কত রকম সেটা পরিমাপে মানে বিষয় রয়েছে। তবে আমি ধন্যবাদ জানাবো সিইসি মহোদয়কে, আমরাও তার সাথে একাধিকবার বৈঠক করেছিলাম। তিনি এই যে সৎভাবে অনেস্টলি জাতির সামনে একটা কথা বললেন যে তার দায়িত্ব অবহেলা নিয়ে বা পেশাদারিত্ব নিরপেক্ষতার প্রশ্ন তিনি সরে যাবেন, সরকারের পক্ষ থেকে কোনো চাপ আসলে তিনি সরে যাবেন। এইটার মাধ্যমে আমার ধারণা যারা নির্বাচনের পরিবেশকে ঘোলা করতে চাচ্ছে, নানাভাবে হাত পাখা দিয়ে বাতাস দিচ্ছে, যে হাত পাখার বাতাস তারা শেখ হাসিনা সরকারকে গত 16 বছরেও দিয়েছে, তাদের উদ্দেশ্যেই এরকম একটা বার্তা এসেছে যে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আপনারা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনারা ভোটারদের কাছে যান, নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু করার জন্য আপনারাও দায়িত্ব পালন করেন। তো তার জায়গা থেকে যিনি যেহেতু আপনার রেফারির ভূমিকায় থাকবেন, তার জায়গায় যদি কোনো প্রশ্ন হতো তিনি সরে যাবেন। এই বক্তব্যকে আমরা স্বাগত ঠিক জানাই। আছে, হাত পাখার বাতাসে, জি। হচ্ছে বিখ্যাত গান আছে একটা, হাত পাখার বাতাসে। আদিব, এই হাত পাখার বাতাসটা আসলে কারা পাচ্ছে? এই নির্বাচন কমিশনকে কারা মনে করেন যে তাদের নিরপেক্ষ হওয়া, কারা আসলে যেটা আমি ভাই বললেন যে এক ধরনের জল ঘোলা করার ঘটনা হচ্ছে, আপনি চেনেন কিনা? আসলে মমিন ভাই নিজে বলেছেন, তো আরো বিস্তারিত বললে ভালো হইতো সরাসরি। হয়তো কৌশলগত জায়গা থেকে তিনি সরাসরি উল্লেখ করতে চান না। প্রথমত বিষয় হচ্ছে নির্বাচন নিয়ে আসলে এখানে জল ঘোলা বা হচ্ছে পুরনো সিস্টেমে ক্ষমতা আরোহণ, দুইটা বক্তব্যই আছে। ধরেন যারা বিএনপির সাথে আছে, পরবর্তীতে ক্ষমতায় যাওয়া বা নানা বিষয়ে অনেক কিছু হিসাব নিকাশ করছে, তো সেটারও একটা আলাপ আছে। আবার একই সাথে আমরা তো প্রথমে আপনি প্রশ্ন করেছেন যে গত 3টি নির্বাচন সাংবিধানিক মতো সংবিধানকে মেনে 2014 সালে আমরা দেখেছিলাম হাসিনা বারবার বলতো যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নাই, সংবিধানকে আমাদেরকে মানতে হবে, সংবিধানের বাহিরে যাওয়ার সুযোগ নেই, নানাভাবে বক্তব্য দিয়েছে। এবং আমরা দেখেছি বিএনপি সহ সবগুলো দলই কিন্তু 14 সালে নির্বাচন বয়কট করেছিল। এবং এইবারও যে বিষয়টি হচ্ছে, এখানে আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটা রাষ্ট্রে আসলে ক্ষমতা কাঠামোতে কারা আরোহণ করবে, ক্ষমতায় কারা যাবে, এটার মূল সিগনিফিক্যান্ট ফ্যাক্টর আসলে জনগণ, এবং জনগণকে নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো কাজ করে। এর পাশাপাশি ওই রাষ্ট্রের সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার থাকে, এবং রাষ্ট্র যদি উন্নয়নশীল হয়ে থাকে তাহলে তার ডোনার রাষ্ট্র এবং একই সাথে আপনার হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রর একটা প্রভাব থাকে। যখন রাজনৈতিক দলগুলো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিংবা জনগণের সাথে একটা গ্যাপ তৈরি হয়,
তখন কিন্তু এই ক্ষমতায় কারা যাবে, কিভাবে যাবে, এটা পুরো তখন একটা এই আশেপাশের তখন সাইড ফ্যাক্টরগুলো অনেক সাইড বেশি ফ্যাক্টরগুলো খুব গুরুত্বপূর্ণ প্রমিনেন্ট হয়ে হয়। যায় এবং প্রমিনেন্ট হয় এবং আলটিমেটলি তারাই ডিসাইড করে কে আসলে রুলে যাচ্ছে। ঠিক তেমনিভাবে আপনি দেখবেন যে 2008 সালে দ্বারা এই ধারাটা শুরু হয়েছে। বাংলাদেশে যখন 90-এর পরবর্তী গণতান্ত্রিক ধারায় ফিরেছে, 91-96-এও প্রথম নির্বাচনটা আমরা দেখেছি, বিএনপি তত্ত্বাবধায়কের মাধ্যমে ক্ষমতায় আসলো, বিএনপি আবার নিজেদের থেকেই নির্বাচন করতে চেয়েছিল, তখন সবগুলো দল মিলে আন্দোলন করে অবশেষে মাত্র 12 দিন বা 15 দিনের জন্য একটা সংসদ নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকার অ্যাড করে আবার হচ্ছে ধরেন আপনার করেছে, জাতীয় নির্বাচন আয়োজন করেছে। এরপরে 96 এবং 1-এর নির্বাচন, পরবর্তীতে 1-11-এর আগমন ঘটে এবং সেটির কি রূপ, সেটি ফ্যাসিবাদী রূপ ধারণ করছে সেই জায়গার থেকে বুঝি। 1-11 বলতে আমরা প্রাসঙ্গিকভাবে প্রসঙ্গত মানে আক্ষরিক অর্থে আমরা আওয়ামী লীগকে বুঝি এবং ফ্যাসিবাদকে বুঝি, এর সাথে ভারত বা অন্য অন্যদের সম্পর্ক, ফখরুদ্দিন মঈনুদ্দিন আহমেদের। কিন্তু 1-11 আরেকটা অর্থ আছে, সেটা অর্থ হচ্ছে যে কোনো একটা পক্ষকে নিরঙ্কুশ ক্ষমতাবান করে তার মাধ্যমে স্বার্থ হাসিল করে নেওয়া। এই জায়গার থেকে আপনারা দেখছেন যে আমরা কিছুদিন আগে বলেছিলাম যে সামনে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনটা কি একপাক্ষিক হচ্ছে কিনা, কিংবা এই নির্বাচনকে প্রি ডিসাইডেড ধরে স্টেটের অন্য অন্য বিভিন্ন যে অ্যাপারেটাস আছে সেই অ্যাপারেটাসগুলো এখানে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে কিনা। কারণ আমরা দেখেছি যে গত 15 বছর ধরে বিশেষ করে বিভিন্ন সংস্থা যারা আসলে দেশের নিরাপত্তার জন্য কাজ করা উচিত, জনগণের নাগরিকের নিরাপত্তা, তারা সেটি না করে বরঞ্চ কোন দল নির্বাচনে যাবে, কোন দল নির্বাচনে যাবে না, কোন দলকে ভেঙে দুভাগ করতে হবে, কোন দলের রাজনীতিবিদকে এক দল থেকে পদত্যাগ করে আরেক দলে নিয়ে নির্বাচনকে বৈধ করতে হবে, এ ধরনের নানা ধরনের মেকানিজমে তারা যুক্ত হয়ে যেত। এখন বিষয় হচ্ছে সেই যে মেকানিজমটা যারা করতো, এই পুরো সিস্টেমটা রয়ে গেছে। এখন এই সিস্টেমে যারা রয়ে গেছে তারা কিন্তু এখন একটা রিলিফ চাচ্ছে, মানে তারা একটা তাদের বের হওয়া কিংবা হচ্ছে তাদের ওই পুরনো সিস্টেমটা। এবং এটা কিন্তু শুধু সংস্থা না, সংস্থা এটার সাথে একটা ব্যবসায়ী গ্রুপ, একটা প্রতিবেশী রাষ্ট্র, নানাভাবের একটা মিলে একটা নেক্সাস তৈরি হয়েছে। এখন এই যে নেক্সাস গ্রুপ, এই নেক্সাস গ্রুপ যাদের দেখেছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট গুলো আছে কনফ্লিক্ট অফ তারা সবাই ইন্টারেস্ট আছে। এখন এই নেক্সাস গ্রুপ দেখতেছে যদি কোনো কারণে একটি সুন্দর ইলেকশন হয়ে যায় তাহলে হবে কি, রাজনৈতিক দলগুলো তাদের প্রতি নির্ভরশীল হবে না। ফলে নানা ধরনের হচ্ছে জটিলতা বা নানা ধরনের প্রশ্নগুলো তৈরি হচ্ছে এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নানাভাবে প্রভাবিত করা কিংবা হচ্ছে কিভাবে হচ্ছে আবারও প্রভাব রেখে তাদের অবস্থানটা ঠিক রাখে, এই ধরনের চেষ্টাগুলো ধারাবাহিকভাবে করছে। ফলশ্রুতিতে আমরা সেই জায়গার থেকে বারবার বলেছিলাম যে পুরনো এই যে নেক্সাস যেটা রয়ে গেছে এটাকে সমূলে উৎপাদন করতে হলে একই সাথে আপনাকে রাজনৈতিক সংস্কৃতির একটা বড় পরিবর্তন করতে হবে। এবং রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন এটা তো ধরুন সময় সাপেক্ষ, 10 বছর, 15 বছর বা 20 বছর, 50 বছর অনেক সময় লেগে যায়। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে আমাকে সিস্টেমটি শাসনতান্ত্রিক এখানকার যে ব্যবস্থা, সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার যে একটা চ্যানেল রয়ে গেছে, মানে এটা থাকলেই যে আসলে সবাই স্বৈরাচার হবে বিষয়টা ওইরকম না, কিন্তু এই সিস্টেমটা থাকলে আমরা দেখেছি যে এখানে স্বৈরাচার হওয়ার একটা মনোভাব তৈরি হয়। কারণ যে যত শান্তিপূর্ণভাবেই যে ক্ষমতায় যাক না কেন, ক্ষমতায় যাওয়ার পরে তার ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার একটা মনোবাসনা তৈরি হয়। কারণ তিনি দেখেন যে রাষ্ট্রের যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগের ক্ষেত্রে তার একটা একচ্ছত্র ক্ষমতা থাকে, তিনি রাষ্ট্রপতিকে তার মতন করে চালাতে পারেন, তিনি তার পুরো মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী কে হবেন না হবেন পুরো জিনিসটা, ফলে দেখা যাচ্ছে যে পুরো রাষ্ট্র, দেশ, মানে একটা দল সব মিলে একজনের কাছে একাকার এবং হয়ে যায়। এখন এখানে আপনি উদাহরণ দিতে পারেন যে ইংল্যান্ডও হচ্ছে দলের প্রধানমন্ত্রী, তিনি একই সাথে তার দলের প্রধান থাকতে পারেন, কিংবা হচ্ছে এই বিষয়গুলো কনফ্লিক্ট হয় না। কিন্তু আপনি ইংল্যান্ডে একই লোককে টানা 45 বছর মানে দলের প্রধান থাকবেন, এটা কিন্তু ধরেন দেখা যায় না। ফলে ইংল্যান্ডে আমরা যেটা দেখি যে ধরেন সেখানে বিকল্পকে এই প্রশ্নগুলো আসে না। এবং আমরা লাস্ট এমন হতে 5-6 পারে বছরে যে আমরা ইংল্যান্ডে দেখেছি থাকে না কারণ 45 বছর বেঁচে ছিলেন না কোনো সভাপতি থাকার জন্য, না, সেটির 45 বছর বেঁচে না থাকার পাশাপাশি এখানকার নাকি তাদের দলীয় ক্ষমতা সিস্টেমই এমন? কাঠামোভাবে ধরে রাখার একটা বিষয় থেকে যায়। তো ফলশ্রুতিতে এখানে নানা বিষয়গুলো আসলে আছে। নির্বাচন তো অনুষ্ঠিত অবশ্যই হতে হবে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। পিআর পদ্ধতি নিয়ে আদিব আপনার সাথে কথা আছে, কিন্তু সেই কথার আগে আমি মমিনুল আমিনের কাছে আসতে চাই। পিআর পদ্ধতির বিষয়ে তো আছেই,
এটির সাথে হাত পাখা বলছে তারা, যেটি আপনি বললেন, এবং জামাত ইসলামও মাঝে মাঝে বলছে যে পিআর পদ্ধতিতে আনা উচিত। ঐক্যমত্য কমিশনের ঠিক কোন বৈঠক থেকে পিআর পদ্ধতিটা প্রবেশ করে? কারণ ঐক্যমত্য কমিশনের এজেন্ডাই তো পিআর পদ্ধতি ছিল না। আপনাকে ধন্যবাদ। আদিব ভাইয়ের একটা কথা দিয়ে আমি শুরু করি। উনি বলেছেন যে রাজনৈতিক মহল বলতে রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছেন সবার ভিতরে একটা মানে মনোভাব চলে আসছে যে ইলেকশনে তো প্রি ডিসাইডেড, যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষমতা আসবে এরকম, যে তারা সেভাবে অ্যাক্ট করছে। এই অ্যাক্টটা আসলে কিছু রাজনৈতিক শক্তি অ্যাক্ট করছে। তারা ধরেই নিয়েছে যে নির্বাচন মানেই হলো জনগণের মতামত প্রতিফলন। বাংলাদেশে 17 বছর নির্বাচন হয় নাই, এখন যদি নির্বাচন হয় সবচেয়ে জনপ্রিয় যে রাজনৈতিক দল বা জোট রয়েছে তারা ক্ষমতায় যাবে। এদের ক্ষমতায় যাওয়াটা আমরা কীভাবে ঠেকাতে পারি সেইটার জন্য নানা রকম নাটক মঞ্চস্থ করতে হবে। সো প্রি ডিসাইডেড এই ফ্যাক্টরটা আসলে রাজনৈতিক মহলের ভিতরে চলেছে। প্রশাসনের ভিতরে এই জিনিসটা এখনও ওইভাবে কাজ করছে বলে আমরা মনে করি না, কারণ ফ্যাসিবাদের পতন হওয়ার পর প্রশাসন আসলে এত সাহস করবে না। যেটা আজকে আমার ওই যে মিটিং ছিল ডিএমপি কমিশনারের সাথে, তারাও বলেছেন এই সাহসটা এখন কারো নাই যে দিনের ভোট রাতে করবে, এই সাহসটা কারো নাই যে কোনো ব্যক্তি তারা নির্বাচনকে প্রভাবিত করবে, এটা কারো নাই। কেউ ব্যক্তিগতভাবে অতি উৎসাহী হতে পারে, সেটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু প্রি ডিসাইডেড ফ্যাক্টরটা আমাদের কিছু রাজনৈতিক শক্তির ভিতরে, যেখানে আপনি হাত পাকার কথা উল্লেখ করেন, এবং যারা ষড়যন্ত্রের দাঁড়িপাল্লাকে ভারী করার চেষ্টা করছে তারা সহ আরও কিছু রাজনৈতিক শক্তি যারা নতুনভাবে আত্মপ্রকাশ করেছে, তারা মিলে আসলে এই প্রি ডিসাইডেড ধরে রেখেছে এই রাজনৈতিক দল বা জোটটা ক্ষমতায় আসতে পারবে, এদেরকে কতভাবে ঠেকানো যায়। তার জন্য কি হয়েছে আজকে দেখেন, একটি রাজনৈতিক দল বলেছে, আপনাদের নিউজেও দেখলাম, যে মুজিববাদী সংবিধানকে বহাল রেখে তারা নির্বাচনে যাবে না। একটা সংবিধানকে বহাল রেখে কি আপনি এই সংবিধানকে বাতিল করতে পারেন কিনা, বা সংবিধান বাতিল করলে আপনার সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে কিনা? আমরা তো সংবিধানকে আসলে যেভাবে ট্রিট করছি এটা একটা স্বেচ্ছাচারিত নজির হয়ে যাবে। যেমন জুলাই সনদের কথা আপনি বললেন, জুলাই সনদে সংবিধানের উপরে স্থান দেওয়ার একটা মনোভাব চলে আসছে যে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, এইখানে সংবিধান বা আইন আদালতে যাই থাকুক এটাই প্রাধান্য পাবে। এটা তো সুপ্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট না, হতে পারে না। যদি এই সনদটা একটা রাজনৈতিক প্রতিশ্রুতি, এটা কিন্তু রাজনৈতিক বন্দোবস্ত না, এবং এটাকে আপনি সংবিধানের উপর স্থান দেওয়ার কথা বলেন, আজ থেকে 10, 15, 20 বছর পরে যদি কতগুলো প্রেশার গ্রুপ মিলে একটা কাগজে সবাই সাইন করে বলে এইটাই সব দেশের সর্বোচ্চ আইন এবং এটা সংবিধানের উপর স্থান পাবে, আপনাকে তো তখন সেটাকে যেতে হবে, এটা একটা কনভেনশন হয়ে যাবে। এটা কোনো নিয়মতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না, কারণ এইখানে আপনি যদি এভাবে করতে চান আপনাকে বিপ্লবে আসতে হবে। আপনি কি বিপ্লবের মধ্য দিয়ে গিয়েছেন? যারা এখন নানা রকমের সংস্কার, ক্ষমতার কাঠামোর পরিবর্তনের কথা বলে, তারা কি বলেছে যে ক্ষমতায় গেলে 3টা প্রধানমন্ত্রী হবে? তারা কি বলে যে পার্লামেন্টের পরিবর্তে মজলিসে শুরা হবে? তারা কি বলে দেশে প্রধান বিচারপতি থাকবে না, কাজী থাকবে? এই ধরনের কথা কিন্তু বলে না। ক্ষমতার কাঠামোকে বহাল রেখে, আমি কি বলি, পুরো ক্ষমতার কাঠামোকে বহাল রেখে, ক্ষমতার ক্রিমকে তার জায়গায় রেখে তারা কি করছে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটকে ক্ষমতায় যাওয়া থেকে বিরত রাখার জন্য যত ধরনের মঞ্চ নাটক করা যায়, হ্যাঁ, তারা সেই ধরনের পায়তারা করছে। একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটি হলো যে এই জুলাই সনদটা কেউ কিন্তু অস্বীকার করছে না। জি জি জি। জুলাই ঘোষণাপত্রের গুরুত্ব নিয়েও কারোর কোনো প্রশ্ন নেই। তো জুলাই সনদটাকে আসলে আইনগত ভিত্তি কি আর কোনো পরিস্থিতি নাই, মানে আর কোনো সুযোগ নাই সংবিধান বাতিল করা বা সংবিধান রেখে বা তার বাইরে কোনো উপায় নেই? দেখেন, সংবিধান বাতিলের প্রশ্ন আসছে কেন? আপনি যে কথা বলেন, আমি একটা আগের প্রশ্নের উত্তরটা দিয়ে পিআর পদ্ধতি নিয়ে, হ্যাঁ, পিআর পদ্ধতি নিম্নকক্ষে, আমি বলতে চাচ্ছি সংবিধান বাতিল ছাড়া আর কোনো পদ্ধতি নেই। আগের প্রশ্নের উত্তরটা একটু দিয়ে নিম্নকক্ষে পিআর কোনো আলোচনা ইস্যুতে ছিল না, উচ্চ কক্ষের পিআর নিয়ে আলোচনার ইস্যু ছিল, এজেন্ডাতে ছিল, মানে ঐক্যমত্য কমিশনের এজেন্ডাই ছিল। হ্যাঁ, নিম্নকক্ষের পিআর এজেন্ডাতেই ছিল না। এখন যেই রাজনৈতিক দল প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও করতে যাওয়ার কথা বলে পল্টনের দোয়া করে আবার ঘরে ফিরে যায়, তাদের অফিসে চলে যায়, তারা হঠাৎ করে এরকম মানে স্বপ্নে দেখা কোনো মানে বার্তার মাধ্যমে ঐক্যমত কমিশনে এই ধরনের আলোচনা তুলতে পারে, এটা তাদের ব্যাপার। ঠিক আছে, আমি এটা নিয়ে আর বেশি আলোচনা করবো না, কারণ এটা আসলে জাতিকে বিভ্রান্ত করা, জাতির সময় নষ্ট করা, ঐক্যমত কমিশনকে প্রভাবিত করা, ঐক্যমত পার্টি হিসেবে অ্যাক্ট করা এবং নানাভাবে খোঁচা দেওয়া যাতে নির্বাচন না হয়। আর আপনি পরে যে প্রশ্নটা করলেন যে জুলাই সনদ বা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন, জুলাই সনদের আইনি ভিত্তি তো সব রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসবে তারা দিবে, তারা সংবিধানের ৪র্থ তফসিলে অংশ আগামী সংসদে রেটিফাই করবে। হ্যাঁ, রেটিফাই করবে। শুধু তো জুলাই সনদ না, বর্তমান সরকার যেটা 106 রেফারেন্স আর্টিকেল 106 এর রেফারেন্স অনুযায়ী, সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের সব অর্ডিন্যান্স এবং কার্যকলাপ বৈধতা আগামী সংসদ দিবে, শুধু জুলাই সনদ না। এবং জুলাই সনদের যে বিষয়গুলো সংবিধান সংশোধন না করে বর্তমানে বাস্তবায়ন করা সম্ভব,
সরকারটা স্বাধীন, সরকার চাইলেই তো করতে পারে। সরকার অর্ডিন্যান্স জারি করছে না, নানাভাবে সরকার অনেক ধরনের অর্ডিন্যান্স সরকার এই সরকার জারি করেছে। আপনি প্রেস সচিব শফিক ভাইকে ডেকে জিজ্ঞাসা করেন, তার কাছে পুরো ডেটা আছে কতগুলো তার অর্ডিন্যান্স জারি করেছে। জুলাই সনদের যে বিষয়গুলো খসড়াতে 82টার মতো বিষয় উল্লেখ করেছে, তার ম্যাক্সিমাম বিষয় সরকার চাইলে বাস্তবায়ন করতে পারে। কিছু মৌলিক বিষয় যেখানে সংবিধান সংশোধন করতে হবে, আমরা সেখানে বক্তব্য রেখেছি যে সংবিধান সংশোধন করার এখতিয়ার হলো সার্বভৌম পার্লামেন্টের। কারণ আমরা যারা বিশ্বাস করি জনগণ হচ্ছে এই রাষ্ট্রের মালিক, সেই জনগণ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করে, সেই নির্বাচিত সংসদ হলো সভরেইন এন্টিটি। এই সংবিধান সংশোধন করার একমাত্র এখতিয়ার নির্বাচিত সংসদ। আমাদের বিরতির সময় হয়েছে, আমি বিরতির পর আদিবের কাছে আরও তবে প্রশ্ন রেখে দিতে চাই। সেটি হলো যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আপনাদের কোনো বিকল্প প্রস্তাব আছে কিনা, এটাকে কিভাবে আইনগতভাবে বৈধ করা যায় বা আইনগত ভিত্তিক রাখা যায়। আমি যতটুকু তার কথা থেকে বুঝতে পারলাম, তিনি খুব জেন্টলম্যানস এগ্রিমেন্টের মাধ্যমে এনসিপিকে আসলে নির্দেশ করেছে যে তারা সংবিধানের উপরে নিতে চায় জুলাই সনদ। জুলাই সনদের কেন সংবিধানের উপরে বা সংবিধানের সমমানেরও গুরুত্বটা কেন প্রয়োজন, সেটা নিশ্চয়ই আপনাদের যুক্তি আছে। এই প্রশ্নগুলো আপনার কাছে উত্তরগুলো জানতে চাই। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি দর্শক, 1 মিনিট পরেই ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। আদিব, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে জুলাই সনদের গুরুত্বটা আসলে বোঝাই যাচ্ছে, জাতীয় বুঝতেছে, বিএনপিও বুঝতেছে, মমিনুল আমিনও বুঝতেছে, এর পিছনে তো তাদের প্রত্যেকেরই অবস্থান ছিল। কিন্তু জুলাই সনদের কি এই সংবিধান বাতিল করা ছাড়া আর কোনো যৌক্তিক কোনো উপায় নেই জুলাই সনদকে আইনগত বৈধতা দেওয়ার? আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম, সেটা হলো যে এটাকে কেন সংবিধানের সমকক্ষ বা সংবিধানের উপরে নেওয়া, আপনারা কি আসলেও এটা চান কিনা? ধন্যবাদ আবার আপনাকে এবং মমিন ভাইকে। প্রথমে আমি একটু জাস্ট মমিন ভাইয়ের কথার একটু জাস্ট টেনে বলতে চাই। মমিন ভাই বলছেন যে এখনও প্রশাসনকে তিনি নিরপেক্ষই দেখছেন, কিন্তু আসলে আমি ছবিটা খুঁজছিলাম, আসলে পাইনি। আজকে সম্ভবত বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমেদ কক্সবাজার গিয়েছেন এবং সেখানে ডিসি হচ্ছে এসে তাকে হচ্ছে প্রোটোকল দিয়ে নিয়ে গেছে। দেখেন মানে বিষয়টা হচ্ছে যে আসলে একটা স্টেটের, আমরা বারবার বলছি যে আমাদের এস্টাবলিশমেন্ট কতটা ভায়াস্ট হয়ে কাজ করতেছেন। আপনি দেখেন এনসিপি গত 1 মাস জুলাই পদযাত্রা করছে, গোপালগঞ্জে হামলার পরবর্তীতে একটা প্রশাসনিকভাবে হচ্ছে কিছু নিরাপত্তা জোরদার করেছে, সেটা নিয়ে পুরো মিডিয়া এমনভাবে করছে যে হ্যাঁ এনসিপিকে হচ্ছে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে করছে। কোথাও কিন্তু ডিসি বলেন কিংবা বলেন এরা কিন্তু নিজেরা চলে আসে না, পুলিশ আসছে নিরাপত্তার স্বার্থের ইস্যুতে। কিন্তু ধরেন এই যে আজকে সালাউদ্দিন ভাইকে সরাসরি ডিসি চলে আসছে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা সমালোচনা হইলেও মূলধারা কোনো গণমাধ্যমকে আমরা হচ্ছে কোনো কণ্ঠকে আমরা দেখি না এখন পর্যন্ত ফটোকাট করতে কিংবা হচ্ছে বিভিন্ন খোসা দিয়ে আপনার হচ্ছে নিউজ করতে। ফলশ্রুতিতে এই যে ধরেন চলে আসাটা, এবং শুধু এইটাই না, আপনি দেখবেন যে বিষয়টা এমন ছিল যে কক্সবাজারে এনসিপির 4 নেতা যেভাবে গণমাধ্যমে আসলেন, সালাউদ্দিন আহমেদ তো সেই জায়গায় আসলেন না। সালাউদ্দিন ভাই তিনি রাজনৈতিক প্রোগ্রামে গেছেন, সেটা ঠিক আছে, কিন্তু এই যে রাষ্ট্রীয়ভাবে সালাউদ্দিন ভাইয়ের সে তো আপনার এনসিপির আহ্বায়ক যখন তিনি হচ্ছে পদযাত্রায় করছেন, তার সে তো বলা চলে সদ্য সাবেক উপদেষ্টা, মানে তার সে রাষ্ট্রীয় প্রোটোকল পাইলে বেশি পাওয়ার কথা, মানে আমি যদি অ্যাজ এ সেন্স হিসেবে বলি আর কি। কিন্তু সেই জায়গার থেকে তো ধরে না এখানে কখনোই কিন্তু ডিসি এই লেভেলের কেউ আসে না আমাদের কোনো প্রোগ্রাম কিংবা হচ্ছে, কিন্তু সেই জায়গাটি ধরেন হচ্ছে কি যে ওইখানে পুলিশ নিরাপত্তা দিয়েছে, সেটা কি পুরো রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা বেষ্টিত এইভাবে পোর্ট্রে করা হয়েছে। মিডিয়া তো আসলে ন্যারেটিভ তৈরি করে, বয়ান উৎপাদন করে তারা। কিন্তু দেখেন এই যে এখানে চলে আসছে একজন হচ্ছে রাজনৈতিক দলকে প্রোটোকল দেওয়ার জন্য, সেই বিষয়টা কিন্তু পুরো মিডিয়া কিন্তু কোথাও কিন্তু অ্যাড্রেস করা হয়নি। ফলশ্রুতিতে এটা তো ধরেন দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে প্রশাসন যে হেলে গেছে, প্রশাসন যে তার নেক্সট প্রভু খোঁজার জন্য হন্য হয়ে খুঁজতেছে, মানে প্রভু খোঁজার জন্য। এবং কিছুদিন পূর্বে হচ্ছে সাবেক সচিব বিএনপি পন্থী তিনি একটা সচিবদেরই প্রোগ্রামে বলছেন যে
8 জন উপদেষ্টার বিষয়ে তিনি মন্তব্য করছেন, বিএনপি আবার পরবর্তীতে সেই মন্তব্যের বিষয়ে বিএনপির সমর্থন নেই বলে মহাসচিব আবার হচ্ছে বক্তব্য দিয়েছেন। ফলে এই যে ধরেন আমলাদের একটা হচ্ছে নতুন প্রভু খোঁজার যে দৃষ্টান্ত, এটা খুব সুস্পষ্টভাবে আপনি জাস্ট আমাদের এখন তো আসলে আহ, আহ, গণমাধ্যম আসলে কতটুকু অনুসন্ধানী সাংবাদিকতা এটাতে কি করতে পারে। বোঝাতে চাচ্ছেন যে হ্যাঁ, এটা তো সরকারের স্পষ্ট। নিরপেক্ষতার দিয়ে যে কথাটি মমিনুল আমিন বললেন সেই জায়গাতে কাউন্টার এটি? এখানে শুধু নিরপেক্ষতার বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এটা বারবারই বলেছি যে সরকার শুধু নিরপেক্ষতার বিষয়টি না, সরকারের ঐক্যমত কমিশনের প্রধান হিসাবে যখন ডক্টর ইউনূস তিনি একটা বক্তব্য দিয়েছিলেন গত ঈদে, রোজার ঈদে, কোরবানি ঈদের আগে, তখনই কিন্তু আমি স্পষ্ট করে বলেছিলাম যে একটা রাষ্ট্রের প্রধান এবং একই সাথে মানে একটা দেশের নির্বাহী প্রধান এবং একই সাথে তিনি ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে যেখানে ঐক্যমত কমিশনে আলোচনা চলমান, তার পূর্বে তিনি একটা সিদ্ধান্তে পৌঁছে যাওয়া, তখন মন্তব্য করেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেটি আপনারা পরবর্তী যারা সংসদে নির্বাচিত হবে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেবেন। অথচ জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এই বিষয়ে কিন্তু ঐক্যমত কমিশনের 6টি প্রস্তাবনা ছিল, যে নির্বাহী অধ্যাদেশ কিংবা গণভোট, নির্বাচনকালীন গণভোট, নির্বাচনের পূর্বে গণভোট অথবা গণপরিষদ নির্বাচন কিংবা হচ্ছে সংবিধান সভার নির্বাচন, এরকম 6 থেকে 7টি প্রস্তাব আছে এবং সম্ভবত রাজনৈতিক দলগুলোর সাথে বাস্তবায়নের ইস্যুতে এই সপ্তাহ থেকে সম্ভবত মিটিং করার কথা আপনাদের না, যারা এখনো জানায়নি, এখনো আজকে। জানায় নাই, কিন্তু এই সপ্তাহে একবার করার কথা ছিল। ছিল। তো সেই সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনার করার আগেই যখন ঐক্যমত কমিশনের সভাপতি একদিকে সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করেন, তখন তো আসলে ওই আলোচনাটা জাস্ট হচ্ছে দেখানোর জন্য একটা আলোচনার মতন হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা বারবার বলেছি যে এখানে প্রশাসনের মধ্য থেকে অলরেডি যে পরবর্তী ক্ষমতায় আসবে কিংবা সেটা সেই অনুযায়ী অ্যাক্ট করাটা, এটা হচ্ছে যে আসলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটার প্রতি ধরনের এক ধরনের কিন্তু কতটুকু সুষ্ঠু হবে সেটা কিন্তু ইঙ্গিত রয়ে যায়। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আপনার হচ্ছে আমরা একটা বিষয় বারবার বলেছি যে সংস্থার একটা বড় ধরনের এখানে তারা রোল প্লে করার চেষ্টা করতেছে নানাভাবে। কেন রোল প্লে করা করতেছে? এখানে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে স্বার্থ আদায় করে নেওয়া, দ্বিতীয়ত তাদের সেই নেক্সাসটা টিকিয়ে রাখা। আর আপনি যে বিষয়টি বলছেন জুলাই সনদকে সংবিধানের উপরে, দেখেন এই জুলাই সনদে উপরে দেয়াটা কতটা যৌক্তিক? হ্যাঁ, যৌক্তিকতার বিষয়। আপনি দেখেন আমাদের সংবিধানে কিন্তু কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার করার কোনো বিধান রাখা হয় না। তাহলে আপনার গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের কোনো ধারা শেখ হাসিনা রাখেন নাই। ফলশ্রুতিতে 5ই আগস্ট যখন জনগণ তাকে উৎখাত করে পালিয়ে যেতে বাধ্য করছেন, নট তাকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, যেটা আমাদের জুলাই ঘোষণাপত্রের 22 নম্বরে উল্লেখ করছে যে এই গণ অভ্যুত্থানের জনতা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের অভিপ্রায় ব্যক্ত করছেন, যেটা আসলে কমপ্লিটলি ভুল এবং কমপ্লিটলি গণ অভ্যুত্থানকে মিসগাইড করছে এবং এটা ভুল তার স্টেটমেন্ট দিয়েছে এই ঘোষণাপত্রের জায়গায়। কারণ জনগণ যদি শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক উপায়ে যদি ক্ষমতা হস্তান্তর, তাহলে তো বলতো যে হ্যাঁ আমরা এই গণভবন ঘেরাও করলাম, আপনি রাষ্ট্রপতিকে ডাইকা ক্ষমতা ছাড়েন, এরপরে হচ্ছে আপনি পালিয়ে যান। সেটা তো করে নাই, তাকে পালিয়ে যেতে বাধ্য করছে। তাহলে 5 তারিখ যখন জনগণ হচ্ছে সংবিধান মতন অভ্যুত্থানকে উৎখাত করে দিছে, সেদিনই আপনার এটাকে আপনি যদি বলেন যেখানে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছে এক ধরনের, কিংবা হচ্ছে সরকারকে উৎখাত করে ফেলছে, সেদিনই এটাকে ইটসেলফ এটা একটা বিপ্লব হয়ে যায়। এখন সেই বিপ্লবকে আমরা কার্যকরী উপায় রূপদান করব কিনা সেটি রাজনৈতিক দলগুলো কিংবা ওই সময় যারা স্টেক হোল্ডার ছিল তাদের সিদ্ধান্তহীনতার কারণে ধরেন সেটি ভুল হয়েছে, কিন্তু জনগণের সিদ্ধান্ত ধরেন জানিয়ে দিয়েছে। এই প্রশ্নটি মমিনুল আমিনের কাছে আমার থাকবে একটু। এই বিষয়টি যেটি আদিব বলল, আমি আদিবের সাথে একমত বা দ্বিমতের জায়গায় আসছি না, তবে আমি কতগুলো সিমটম বলি একটু আপনাকে বলে তারপর। প্রধানমন্ত্রী তো একটি সাংবিধানিক পদ এবং সুপ্রিম সাংবিধানিক পদ বলা হয় বাংলাদেশের আইনি কাঠামোতে। তো উনি চলে গেলেন, আসলে উনি চলে গেলেন কিভাবে? উনি বেশ মানে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে উনি চলে গেলেন। কাউকে জানতে দেওয়া হয়নি যে উনি, আপনারা নিশ্চয়ই যমুনার স্টোরি দেখেছেন এবং বিবিসির রিপোর্টও দেখেছেন যে সে বাংলাদেশে যতক্ষণ ছিল এটি বাংলাদেশের মানুষকে জানতে দেওয়া হয়নি। এই লাইনটি এ কারণে বললাম যে তিনি কি আসলে স্বেচ্ছায় চলে গেলেন নাকি তিনি আসলে যেটি আদিব দাবি করছে সেইভাবেই চলে গেলেন?
আসলে সেখানে সংবিধান কি আসলে প্রশ্নের সম্মুখীন হয় কিনা এক্সিস্টিং সংবিধান? অনেক ধন্যবাদ। আসলে আদিব ভাইয়ের কথায় আমার একটা জনপ্রিয় প্রবাদ বাক্য আমাদের সমাজে প্রচলিত, মার কাছে মাসির গল্প করা, সেটার কথা মনে পড়লো সালাউদ্দিন ভাইয়ের কথা বলে। দেখেন, সালাউদ্দিন ভাইয়ের আজকে যে ছবিটা একটা দিয়েছে, একজন ইউটিউবার বিদেশ থেকে ছবিটা পোস্ট করে দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করেছে যে তাকে ডিসি প্রোটোকল দিয়েছে, পুলিশের মানে সম্ভবত অতিরিক্ত পুলিশ সুপার এরকম ছিলেন। এখন আমরা কিন্তু দেখেছি ওইটাখানে আপনি এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতা ছিলেন, যারা এখন এনসিপির বড় নেতা হাসনাত সার্জিস, এমন তারা যখন সফরে যেতেন একসময় কিন্তু অফিসারদের সরকারের পক্ষ থেকে হয়েছিল তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, এটা কিন্তু আমরা অফিসিয়ালি দেখেছি। আপনি কি এই ঘটনায় আজকে যে সালাউদ্দিন ভাইয়ের সাথে ডিসি কি ওইখানে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন, ডিসি এবং এডিশনাল এসপি কি এয়ারপোর্টে উপস্থিত ছিলেন, তার সাথে দেখা হয়ে গেছে? দেখা হলে সৌজন্য হাত মেলাতে পারেন, সাক্ষাৎ করতে পারেন, একসাথে হাঁটতে পারেন, এটার সাথে প্রোটোকলের সম্পর্ক নাই। প্রোটোকল ডিসি রাস্তা দ্বারা কি করবে? ডিসি তার অফিসে থাকবে। ডিসি অফিসে থাকবে কথা বলতে পারে না, ডিসির কাজ অফিসে থাকা না ভাই। একজন ডিসি একজন সালাউদ্দিনের কাছে গিয়ে সেজদা দেওয়া। একজন ডিসি পুরো তার হাতে জেলা পুরো তার দায়িত্বে থাকে, ডিসির কাজ অফিসে বসে থাকা না, রাস্তা থাকায় ডিসির জেলা প্রশাসক তার ম্যাক্সিমাম টাইম থাকার কথা জনগণের সাথে, তার জেলার কি অবস্থা সেটা দেখা তার কাজ, ডিসির অফিসে বসে থাকা কাজ না। এটা বলেন না, প্রোটোকল শব্দের একটা মিনিং আছে, যে প্রোটোকলটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে হাসনাত সার্জিস থেকে পেয়ে আসতে দেখেছি অফিস আদেশের মাধ্যমে, যেটা প্রমাণ আছে। না না স্পেসিফিক বলেন, আমি তখন আপনি যেমন ছবি খুঁজে পান নাই, আমি এখন সেই অফিস আদেশ খুঁজে বের করতে পারবো। অফিস আদেশ আছে প্রত্যেকটা গণমাধ্যমে, আপনি সার্চ করলে পারবেন যে অফিস আদেশ দেওয়া হয়েছিল। তখন কি হাসনাত সার্জিস ছিল পেয়ে আসছে, আমি এইটাকে না এনসিপির দলীয় হিসেবে না বৈষম্য নেতা হিসেবে? না না বৈষম্য নেতা হিসেবে ছিলেন কিনা? আমি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসেবে হ্যাঁ, তাহলে বৈষম্য এটা গুরুত্বপূর্ণ। এটাকে বলেন আপনি এখন আপনি ওই যে মার কাছে মাসির গল্প বলছি না, আপনি তো একই ব্যক্তি, আপনি আরেকটা রাজনৈতিক দলে আসছেন, এরপর আপনারা সার্কিট হাউস কিভাবে পেয়েছেন, কিভাবে ব্যবহার করেছেন, এটারও প্রশ্ন আসতে পারে। প্রোটোকলের সংজ্ঞা আছে, আমি প্রোটোকলের সংজ্ঞাটা বলেছি। একজন ব্যক্তির সাথে, একটা ডিসির সাথে একটা নেতার দেখা হলে হ্যান্ডশেক করা, এটাকে প্রোটোকল বলে না, প্রোটোকলের রাষ্ট্রীয় মানে আইনগত সংজ্ঞা আছে। আমি জাস্ট এই পয়েন্টটাই বলেছি। এরপরে ভাই আসলে বলতে যে আপনি যে প্রশ্নটাতে এসেছিলেন, আমি প্রশ্নটা হারিয়ে গেছি। আপনি প্রশ্নটা করেছিলেন কোনটার জন্য? সরি একটু আর যদি মনে করেন। বলেছিলাম যে এই যে প্রধানমন্ত্রী যে চলে গেলেন, প্রধানমন্ত্রী চলে গেলেন, সরি আমি এখানে লেখা ছিল সংবিধান মতন তো কনভেনশনাল ওয়েতে সরকার পদত্যাগ করে প্রধানমন্ত্রী চলে গেছেন। যখন 3রা আগস্ট 2024 সালে এক দফার ঘোষণা দেওয়া হয় শহীদ মিনার থেকে, কেন্দ্রীয় সরকার, আমরাও সেখানে ছিলাম, আমরা সমর্থন দিয়েছিলাম। আপনি ভিডিও ফুটেজে দেখবেন আমার চেয়ারম্যান ববি হাজাজ, আমি একদম এই বাম পাশে দাঁড়িয়েছিলাম যখন হাসিনা ঘোষণা দিচ্ছে। তো সেই ঘোষণা যখন এক দফা হাসিনা পদত্যাগের দাবি করা হলো, সেই পদত্যাগ কি তারা বলেছিল তারা হাসিনা পালিয়ে যাবে, এই দাবি করেছিল যে আপনি পালিয়ে যান বা আপনি মানে কিভাবে পদত্যাগ হবে, পদত্যাগটা কার কাছে করবে? রাষ্ট্রপতির কাছে পদত্যাগের কথা কিন্তু বলা ছিল। এক দফা দাবি যে পদত্যাগের কথা বলেছিল, ওটা কিন্তু সংবিধান মেনে পদত্যাগের কথা বলা ছিল, যে প্রধানমন্ত্রীর দফা এক দাবি এক, শেখ হাসিনা পদত্যাগটা কিভাবে, একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ওয়েতে, এই প্রশ্নটা আগে আপনাকে তুলতে হবে। তার মানে তারা যখন ওই এক দফার দাবিতে হাসিনার পদত্যাগের দাবি উঠেছিল, ওইটাও কিন্তু সংবিধানের মধ্য থেকে উঠেছিল যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবে, তারপরে একটা জাতীয় সরকার হবে বা অন্য একটা সরকার গঠন হবে, এইটা কিন্তু ছিল। এটা এখন হঠাৎ করে এসে নতুন বয়ান দিলে তো হবে না। 2 নাম্বার, যখন যেদিন হাসিনা পালায় গেল, যখন সে যে কোনো অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সে যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, সে তো হেলিকপ্টার ভাড়া করে পালা যায়নি, তাকে পালাতে আবার কিছু লোক সহযোগিতাও করেছে। সে সেভাবে মানে যখন গণভবন থেকে পালিয়ে গেল, তারপরে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যখন সমন্বয় ছিলেন, তাদের কিন্তু একটা বৈঠক হয়েছিল। এবং রাষ্ট্রপতি যদিও হাসিনা নিয়োগ করা রাষ্ট্রপতি, সেই বঙ্গভবনে বৈঠক ছিল, সেনাবাহিনী প্রধান তখন রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকেছিলেন, তাদের সাথে পরামর্শ করেছিলেন। কেউ কিন্তু তখন এক্সট্রা কনস্টিটিউশনাল ওয়েতে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে সংবিধানকে বাতিল করে সরকার গঠনের কথা বলেন নাই। হঠাৎ করে আজকে এটা বলার অর্থই হলো নির্বাচনের পরিবেশকে ঘোলা করা। সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল ম্যাথ। এখানে আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। আজকে যে কথাটা বলা হচ্ছে, এটা সংবিধানের কথা বলা হচ্ছে। বাইরে সংবিধান পরিবর্তনের এখতিয়ার যে নির্বাচিত সংসদে, নির্বাচনের মাধ্যমে সংবিধান, আপনারা পুরো সংবিধানকে আবার পরিবর্তন করে আসেন না, আপনারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে আসেন যে আমরা যদি নির্বাচিত হই এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবো, এই সংবিধান এই পরিবর্তনগুলো করবো। এটা তো হইতেই পারে। কেন আমরা মানুষের অন্যের উপরে এখন একটা চাপাই দিচ্ছি যে সময় হয়েছে? যদি কোনো কাউন্টার দিতে পারেন, আমি 1 মিনিট সময় দিতে পারি আপনাকে। না, প্রথমত বিষয় হচ্ছে যে দেখেন, এখানের অভ্যুত্থান বা প্রতিবাদের ভাষায় কিন্তু কখনো বলা থাকে না, কৌশল বলা থাকে না। আপনি এক দফার বলেছে যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলা হয়েছিল 3রা আগস্ট, এবং সেখানে অনেকেই বলছে যে এই সরকারকে রেখে এই গণহত্যার বিচার করা সম্ভব নয়। তো আপনার যুদ্ধের কৌশলে কখনোই আপনার কৌশল বলা হয় না,
আপনার যুদ্ধের আপনার কি আলটিমেট গোল সেটা ঘোষণা দেওয়া হয়। জনগণ হচ্ছে সেখানে তাকে পালিয়ে যেতে বাধ্য করছে। আপনারা মুখের কথায় কথায় জনগণ জনগণ ভোট ভোট করেন, অথচ সংবিধানের হচ্ছে সংসদের হচ্ছে সংবিধান পরিবর্তন করার এখতিয়ার নাই তো। সংবিধানে আপনার জনগণ যারা হচ্ছে আইনসভায় নির্বাচিত হন, তারা নির্বাচিত হন বিদ্যমান সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করার জন্য। তারা সংবিধানে পুরো ফ্রেম চেঞ্জ করার জন্য পরিবর্তন হয় না, সেটার জন্য আলাদা গণপরিষদে তাকে পুরো সংবিধান নতুনের জন্য তাকে গণপরিষদ লাগে। আমাদের এখানে না না না, আমি আগে বলতে আপনি তথ্যগত নির্বাচিত সংসদ যদি সংখ্যাগরিষ্ঠ বর্তমান সংবিধানে 2/3 বেশি, এটা আপনারা বানায় নিচ্ছে আপনাদের মত। এই ফ্যাসিবাদী এই সিস্টেমটাই তো আমরা পরিবর্তন চাইছি। আপনি 54 বছর ধরে ভাই আগে শেষ করেন। না না পরিবর্তন না ভাই, আগে তথ্য শুনেন, তথ্য শোনেন আগে রিয়াক্ট করলে তো হবে না। নিজের দলকে ডিপেন্ড করেন, আরেক দলের নেতাকে নিয়ে 5 মিনিট ডিপেন্ড করার তো ইচ্ছা নাই। সালাউদ্দিন ভাই তো আপনার দলের নেতা না, তাকে ডিপেন্ড করার জন্য তো আপনি বসেন না, আপনি নিজে ডিপেন্ড করেন। হ্যাঁ করছেন, ফ্যাক্ট ডিপেন্ড করেন না। আপনি ফ্যাক্ট যেমন বলছেন গণপরিষদ ছাড়া সংবিধান পরিবর্তন হয় না। না না গণপরিষদ না, পড়েন না, আমি বলছি গণপরিষদের নতুন সংবিধান লাগে। কিন্তু আপনার এখানে যেটা হয় কি যে 2/3 জন্য হচ্ছে যখন তারা সংসদে যায়, প্রত্যেকটা দল তার নিজের যে মূলনীতি থাকে সেই মূলনীতি নিয়ে পুরো সংবিধান পরিবর্তন করে ফেলে। আমরা এই সিস্টেমটারও পরিবর্তন চাইছি। আমরা বলছি কি যে কোনো সংসদে যদি 2/3 নির্বাচিত হয়, তারা যে পরিবর্তন সেটা প্রস্তাব করবে, পরবর্তীতে এটার জন্য সরাসরি গণভোটে পাঠাইতে হবে। কারণ আমরা দেখি যে আমাদের যে বিদ্যমান যে নির্বাচনী ব্যবস্থা আছে, এই নির্বাচনী ব্যবস্থায় 2/3 সংসদের ম্যান্ডেট পাইলেও তারা আলটিমেটলি 35 থেকে 40% জনগণের ম্যান্ডেট পায়। তাহলে আপনার এই যে 60% জনগণের ম্যান্ডেট নির্বাচিত সংসদের কাছেও থাকে না। সেই জায়গা থেকে আমরা বলেছি এবং এখানেও প্রস্তাব করা আছে, সম্মত ঐক্যমত কমিশনে আপনারাও আলোচনা করছেন, যে 2 কক্ষে সংখ্যাগরিষ্ঠ মতামত হলেও সংবিধানের বেসিকগুলো পরিবর্তন করতে হলে, মৌলিক পরিবর্তন করলে সেটাকে পুনরায় গণভোটে পাঠানো, যেটার অবশ্য বিরোধিতা কিছু দল করেছিল কিংবা কয়েকটি দল। তো ফলশ্রুতিতে এইটারও তো আমরা পরিবর্তন চাই। কারণ হচ্ছে আপনি দেখছেন যে সংবিধানকে কতবার সংশোধনের নামে আসলে দলের যে এজেন্ডা, দলীয় এজেন্ডাগুলোকে ঢুকানো হয়েছে। তো এই জিনিসগুলো যদি আমরা চিরতরে ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি বন্ধ করতে না পারি, তাহলে আপনি ধরেন আজকে আপনি হচ্ছে ধরেন বিএনপি হয়তো 2/3 ক্ষমতায় যাবে, কালকে হচ্ছে আমরা যাব কিংবা আরেক দল যাবে, যে যাবে সেই তো হচ্ছে তার স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া, তার নিজের ইচ্ছা, দলীয় ইচ্ছাটাকে হচ্ছে জাতির উপর চাপায় দেওয়ার প্রবণতা করে। সেই জায়গা থেকে সময় হয়ে যাচ্ছে। আদিব, আপনাকে এই প্রশ্ন রেখে গেলাম, তাহলে কি আপনারা এই নির্বাচনে যাচ্ছেন না? এই প্রশ্নের উত্তর দিবেন বিরতি থেকে ফিরে। দর্শক, আবার 1 মিনিটের বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। আদিব, আমরা যে প্রশ্নে থাকছিলাম, আজকেও আপনাদের খুবই গুরুত্বপূর্ণ নেতা আক্তার হোসেন, নতুন সংবিধানের প্রস্তাবনা না হলে জুলাই সনদ ব্যর্থ হবে। প্রধানত এর আগেও আপনাদের শীর্ষস্থানীয় নেতারা বলেছেন যে এই নির্বাচনে অংশ নেওয়াটা হয়তোবা সরাসরি একজনই বলেছেন যে নির্বাচন হবে না। এনসিপি অংশ নিবে কি নেবে না এটা নিয়ে বলেনি, কিন্তু বিভিন্নভাবে বোঝা যাচ্ছে যে এনসিপি খুব কঠোর মনোভাবের দিকে যাচ্ছে। ধন্যবাদ আবার আপনাকে। প্রথমত বিষয়টি হচ্ছে যে আমরা সুস্পষ্টভাবে বলেছিলাম, দেখেন জুলাই সনদে বেশ কিছু মৌলিক পরিবর্তনের কথা বলেছে। যে ধরেন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, বিশেষ করে আপনার সর্বশেষ যে 19টি প্রস্তাবনা নিয়ে ব্যাপক আলোচনা এবং জাতীয়ভাবে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বিশেষ করে আপনার প্রধানমন্ত্রী থাকাকালীন কোনো দলের প্রধান থাকা, সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক করা, এবং হচ্ছে রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠান, বিশেষ করে দুদক, তারপর নির্বাচন কমিশন থেকে শুরু করে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে পিএসসি সহ যেন একটা কমিটির মাধ্যমে নিয়োগ করা হয়। এরকম বেশ 19টার মতন, রাষ্ট্রপতি নির্বাচন কোন প্রক্রিয়া হবে, উভয় কক্ষের সদস্যদের মনে সরাসরি ভোটের একটা প্রস্তাবনা করা হয়েছে। এরকম বেশ 19টি। এখানে বিএনপি সম্ভবত 4টিতে পুরো নাকচ করেছে এবং 5টিতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। জামাতও বেশ 2-3টিতে নোট অফ ডিসেন্ট আছে। আমাদের পক্ষ থেকে 1টিতে নোট অফ ডিসেন্ট আছে, যেটি ছিল আসলে নারীদেরকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম যেটা ন্যূনতম 15% হওয়া উচিত, সেখানে সর্বসম্মত মানে 5% বা 7% এরকম। মামুনুল ভাই নিয়মিত আর কি ঐক্যমত কমিশনে জানি, কারণ আর কি ওনার কাছে বারবার দৃষ্টি আকর্ষণ করছি। তো সেই জায়গার থেকে বিষয়টি হচ্ছে যে দেখেন এই যে প্রস্তাবনাগুলা, এগুলো তো আসলে কোনোটা সংবিধানে নাই। তাহলে আপনি এই জিনিসগুলাকে আপনি জাস্ট হচ্ছে জেন্টেলম্যান এগ্রিমেন্ট, রাজনৈতিক চুক্তি আকারে দেখলে
এটাকে আসলে তো তাহলে এই গত 1 বছর ধরে আলাপ আলোচনা তো কোনো মানে হয় না। অর্থাৎ জুলাই সনদকে আপনি যেই বিষয়ে এগ্রিমেন্ট করছেন সেটাকে আপনার বাস্তবায়ন করতে হলে অবশ্যই সংবিধানের বিদ্যমান যেসব ধারার সাথে কনফ্লিক্ট হচ্ছে সেটার উপরে আপনাকে স্থান দিতে হবে। তাহলে সেই স্থান দেওয়ার প্রক্রিয়াটা কি? স্থান দেওয়ার প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই সেটি বলেছিলাম যে সর্বোচ্চ ভালো প্রক্রিয়া হচ্ছে গণভোট। আপনি অবশ্যই সেটিকে গণভোটের মাধ্যমে হচ্ছে আপনি স্থান দিতে পারেন, অথবা আরেকটি হচ্ছে আপনি যখন এই সংবিধানের মেজর যে পরিবর্তনগুলো আনছেন এবং যেটা আমরা বারবার বলে আসছি যে এখানের রাষ্ট্রের মূলনীতির ক্ষেত্রে মোট টোটাল 84টা যে মতামত দেওয়া হয়েছে সেক্ষেত্রে একটা ছিল রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা করছিল ইয়ার পক্ষ থেকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রস্তাবনা হয়েছে। সেখানে বেশ কিছু দলের নোট অফ ডিসেন্ট আছে 4-5টি দলের, এবং কিছু দলের হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস মূলনীতিতে যুক্ত করার বিষয়। তা আপনি দেখেন এই যে এই পরিবর্তনগুলো প্রস্তাবনা করা হয়েছে, আপনি এইটা এগ্রিমেন্ট করতেছেন, এগ্রিমেন্ট করলে তাহলে বিদ্যমান সংবিধানের মূলনীতির সাথে তো এটা সম্পূর্ণ কনফ্লিক্ট করতেছে। তাহলে আপনি কোনটাকে হচ্ছে আপনি সর্বোচ্চ জায়গা দেবেন? তাহলে আপনি অবশ্যই পূর্বেরটা তো চাচ্ছেন না। পূর্বেটা চাচ্ছেন না মানে আপনি নতুনটাকে প্রাধান্য দিচ্ছেন, 1 বছর ধরে এটা নিয়ে কাজ করছেন। আপনি যখন এটাকে নিয়ে কাজ করছেন সেখানে 30টি রাজনৈতিক দল সাইন করা মানে জনগণের অধিকাংশ জনগণের কিন্তু ম্যান্ডেটটা চলে আসে না। কারণ আমরা এখানেও জানি না যে আসলে এখানকার যে 30টি দল আসছে, 30টি দল মিলে আসলে জনগণের কত শতাংশের প্রতিনিধিত্ব করছে। সেই জায়গার থেকে আমরা বলেছি যে এই যে মৌলিক জুলাই সনদকে আপনার যেহেতু এতভাবে বিতর্ক আসতেছে যে এইটাকে কিভাবে আইনি ভিত্তি দেওয়া যায় সাংবিধানিক, সেই জায়গার থেকে আইনি ভিত্তির কথা আমরা বলেছি। কারণ এটাকে যদি আপনি আইনি ভিত্তি না দেন তাহলে এটাকে আপনি রাজনৈতিক চুক্তি তো বাংলাদেশে হয়েছে, 54 বছর তো রাজনৈতিক সামাজিক চুক্তি হচ্ছে। 90-এর গণ-অভ্যুত্থানের পরে 3 জোটের রূপরেখা হয়েছে, সেখানে আইনের শাসন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, গণমাধ্যমের স্বাধীনতা, নানাবিধ কথা বলে আমরা দেখেছি যে দল ক্ষমতা আসার পরে যেই প্রক্রিয়া ক্ষমতা আসছে সেই প্রক্রিয়াকে আর হচ্ছে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয় না। তাহলে এইবারও যে ঘটবে না, কারণ আমাদের দেশে আপনি দেখবেন যে এই যে গত 1 বছরে প্রায় 77টি আন্দোলন হয়েছে। আন্দোলনের ক্ষেত্রে তাদের একটি আলাপ ছিল কি, যে এই সরকার যেহেতু নিরপেক্ষ, এই সরকারের যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, ফলে আমরা আমাদের যৌক্তিক দাবি করলে সরকার ইজিলি মেনে নেবে। তার মানে কি, নির্বাচিত সরকারের প্রতি বাংলাদেশের মানে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রতি বাংলাদেশের জনগণের এখনও অনেক আস্থা অনাস্থা মানে একটা দোলাচলে কিন্তু থেকে যায়। ফলশ্রুতিতে আমরা এটা বারবার বলেছি যে এই জুলাই সনদকে আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিয়ে এটাকে পরবর্তীতে হচ্ছে যেতে হবে না। এখানে আমরা স্পষ্ট করে বলেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, সেই সংকট সমাধানের জন্য বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য আমরা বাংলাদেশটা স্বাধীন পেয়েছি, কিন্তু বাংলাদেশ কখনোই রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে না। রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে না কীভাবে? কারণ একটা রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো থাকে, সেই প্রতিষ্ঠানগুলো যখন দলীয়, ধর্মীয় এবং নানা ধরনের পরিচয়ের ঊর্ধ্বে ওঠে, নাগরিককে ট্রিট করে, সমানভাবে তার অধিকারকে রক্ষা করে, অধিকার মর্যাদাকে রক্ষা করে, তখন এটা রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। আমাদের এখানে কি দেখি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলো নাগরিককে নিরাপত্তা দিবে, তারা নাগরিকের বরং অধিকার খর্ব করে, ফলশ্রুতি এবং সেটা সংবিধান মতন করে। আমি একটু বলিনি, 30 সেকেন্ড জাস্ট। সেই জায়গার থেকে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের এই রাজনৈতিক সংকট এবং সবকিছু সমাধানের নতুন সংবিধান। তাহলে আপনি নতুন সংবিধানে যাবেন কি যাবেন না, সেটার জন্য হচ্ছে গণপরিষদ নির্বাচন করতে হবে, এবং এই গণপরিষদে যারা নির্বাচিত হবে তারা একই সাথে আইনসভার জন্য নির্বাচিত হতে পারে, চাইলে এটা রাজনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে, একই সাথে তারা হচ্ছে নতুন সংবিধান রচনার জন্য ম্যান্ডেটও পাইতে। এখন এই যে জুলাই সনদটা হইলো, তাহলে এই জুলাই সনদের মধ্যে আপনার আলোচনা এগিয়ে থাকলো, জুলাই সনদকে আপনি তখন আইনি ভিত্তিতে এটাকে গাইডলাইন ধরে পরবর্তী গণপরিষদে আপনি অতি অল্প সময়, অতি আলোচনার মাধ্যমে আপনার হচ্ছে নতুন সংবিধানের রূপরেখার দিকে, আপনার নতুন সংবিধান প্রণয়নের দিকে যেতে পারে। আর যদি সেটা না হয় তাহলে আপনার এটা জাস্ট একটা সামাজিক চুক্তি হবে, যেই চুক্তিটা আসলে পরবর্তীতে যারা নির্বাচিত হবে, যে কেউ নির্বাচিত হোক, তারা আসলে মানতে বাধ্য কি বাধ্য নয়, সেটার আপনার অনেকগুলো প্রশ্ন থেকে যায়। ফলশ্রুতিতে এই রাষ্ট্রের সংকট সমাধানের জন্য তারা মানলে, তারা যদি নাও মানে, তারা যদি নাই মানে, সেটার প্রশ্নও তুলতে পারবেন না, এরকম কি? কোনটা? তারা যদি এটা এই সামাজিক চুক্তি হিসাবে না মানে, হ্যাঁ, সেটা প্রশ্ন তোলার সুযোগ নেই তো, আপনি তাকে প্রশ্ন তুলতে পারবেন না। আপনি হয়তো রাজনৈতিকভাবে বলতে পারেন যে আপনারা যে কথা দিয়ে কথা রাখলা না, মানে এই ধরনের অভিমান করতে পারবেন, অভিমান করতে পারবেন, কিন্তু আপনার এটা কোনো বাধ্যবাধকতা নাই। এরপরও মুমিনুল আমিন, আপনার যৌক্তিক ব্যাখ্যাও জানতে চাই আসলে, যে মানে যদিও আদিব এখনো পরিষ্কার করেনি, পলিটিক্যাল রেটরিকটা রেখে দিয়েছেন যে তারা নির্বাচনে যাবেন কি যাবেন না, আপনার কি মনে হয় যে ঠিক এই মুহূর্তে গণপরিষদ ভোট করার সুযোগ আছে এই জুলাই সনদ নিয়ে, বা করলেই বা অসুবিধা কি? আচ্ছা, 1 নম্বর হচ্ছে নির্বাচনে যাবে না আর নির্বাচন হতে দিবে না, এই দুইটা
শব্দের ভিতরে গুণগত পার্থক্য আছে। তো তারা আগে নিবন্ধন পাওয়ার পরে তারা তাদের প্রতীকে নির্বাচন করতে আসবে, তারা আসবেন না, না হতে দিবে না, এই প্রশ্ন যখন শুরু হবে তখন আমরা এই ব্যাখ্যায় যাব। 2 নম্বর গণপরিষদ আর গণভোট নিয়ে আজকেও একটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে দেখেন, গণভোট এবং গণপরিষদে নির্বাচনেও কিন্তু এদেশের জনগণ ভোট দিবে, সংসদ নির্বাচনে এদেশের জনগণ ভোট দিবে। কোনো একটা নির্বাচনে তৃতীয় বা চতুর্থ আসমান থেকে ফেরেস্তা নেমে এসে ভোট দিবে না। যদি সংসদ নির্বাচনে আপনি জনগণই ভোট দেন, গণভোটও তো জনগণই ভোট দিবে, তাই না? তো আপনার সংসদ নির্বাচনে যেতে সমস্যাটা কোথায়? এই গণভোট আপনি আয়োজন করতে পারলেন, গণপরিষদ নির্বাচনে আয়োজন করতে পারবেন, কিন্তু সংসদ নির্বাচনের কথা বললে আপনাকে অ্যালার্জি শুরু হয়ে যাবে, চুলকানি শুরু হয়ে যাবে। চুলকানি যে ওষুধ আছে বিলাস্টিন 20 সেটা খাইতে হবে, বুঝতে পারছেন? আমি আসলে ওষুধের ব্র্যান্ড নেম বলে ফেলছি, দুঃখিত। আপনার যেটা এখন প্রশ্ন যেটা আসছে যে আমরা জুলাই সনদটাকে বাস্তবে আইনগত কি ভিত্তি দিব। জুলাই সনদ শব্দটার ইটসেলফ কনোটেশন কি? সনদ শব্দটার অর্থই কিন্তু একটা প্রতিশ্রুতি, একটা চুক্তি। সনদ কিন্তু সনদের এখন আইনি ব্যাখ্যা দেওয়া, আইনি ভিত্তি দেওয়ার আলোচনাটাও আমাদের ঐক্যমত কমিশনে এসেছে। সনদের যে বিষয়গুলো সংবিধান সংস্কারের সাথে সম্পর্কিত, যে বিষয়গুলোর জন্য সংবিধানকে পরিবর্তন করতে হবে, সেখানে তো অবশ্যই আপনার জনগণের নির্বাচিত সংসদ লাগবে। এইটাকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি এখন আসেন, হাসিনার যে বিচার হচ্ছে, জুলাই হত্যার যে বিচার হচ্ছে, এই বিচার কি বর্তমান সংবিধান মেনে হচ্ছে না? বর্তমান সংবিধান সময় একদম শেষ প্রান্তে, তারপর আপনার কাছে আমি ছোট একটা প্রশ্ন করি, এটার অ্যান্সারটা দিতে পারেন কিনা। মানে আপনার কি মনে হচ্ছে যে এই যদি বিএনপি যায়, অনেকে ধারণা করে রাখতে বিএনপি বা যেই দলই গেল বা এনসিপিও গেল, হয়তো বা এনসিপি ক্ষমতা পেল, এই জুলাই সনদ তারা ওই সংসদে যদি না মানে, সংসদে যদি না মানে রেটিফাই না করে, আচ্ছা, আপনি যদি বলেন সংসদে রেটিফাই না করে, আপনি জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করছেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ বা রাজনৈতিক দল হিসাবে কোনো ব্যক্তি স্বাক্ষর করছে না কিন্তু। যেমন আমি এনডিএমের পক্ষ থেকে মমিনুল আমিন ঐক্যমত কমিশনের প্রতিনিধিত্ব করছি, আমি যখন স্বাক্ষর করবো আমার দল স্বাক্ষর করবে, সেই হিসাবে আমরা এখানে এনডিএমের মহাসচিব স্বাক্ষর করবে এনডিএম এর হয়ে, মানে এনডিএম এখানে স্বাক্ষর করছে, বিএনপির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে যারা স্বাক্ষর করবে সবাই কিন্তু সে দলকে প্রতিনিধিত্ব করছে। সেই দল জুলাই সনদ মানবে না, এটা তো একটা অঙ্গীকারনামা, জাতির কাছে অঙ্গীকারনামা, এটা হইতে পারে না। কারণ সব রাজনৈতিক দলগুলো মিলে যখন একটা জিনিসে স্বাক্ষর করবে, সেইটাকে তারা যদি না মানে, বিরোধীদের তো সুযোগ রয়েছে সেটা বিরোধিতা করার। আস্থা রাখতে পারছেন না কেন? এখানে আস্থার বিষয়টি না, এখানে প্রশ্নটি আসছে যে বাংলাদেশের মৌলিক শাসনতান্ত্রিক কাঠামোর পরিবর্তন আপনি চান কিনা, নাকি আপনি জাস্ট একই সংবিধান, একই আইন, একই কাঠামো রেখে জাস্ট শেখ হাসিনার জায়গায় আরেকজনকে বসাইতে চান। তাহলে সেই চাওয়াটা যদি থাকে, তাহলে তো আপনি প্রথম 1 নম্বরে রাজি হলেন না মৌলিক কাঠামোগত পরিবর্তনের জায়গা থেকে, এবং সেই কাঠামো যেটা এতদিন ধরে আলোচনা করছে সেটাকে আপনি আইনি ভিত্তি দিচ্ছেন না। তাহলে একই সংসদ নির্বাচন, গণভোট একই হলে প্রশ্নটা ঠিক উল্টোতে, গণভোটে আসতেও তো কোনো অসুবিধা নাই। মানে গণভোটে তারা যদি বিএনপি মনে করে যে তাদের এইটা চাওয়ার ক্ষেত্রে তাদের গণভোট জনগণ তাদের পক্ষে রায় দিবে, তাহলে সেটা গণভোটে হচ্ছে সিদ্ধান্ত হয়ে যাক। কারণ আপনি কি প্রক্রিয়া হচ্ছে সেটি কি চূড়ান্ত করবে, সেটি ডিপেন্ড করবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এনডিএম মহাসচিব মমিনুল আমিন যেমন বলছিলেন যে সনদ ইটসেলফ এটা প্রতিশ্রুতি, তো যখনই আপনি প্রতিশ্রুতি নিয়ে আসবেন তখনই আপনি জানেন যে প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টাও চলে আসে। মানে প্রতিশ্রুতি মানেই প্রতিশ্রুতি ভঙ্গ, এই দুটো পাশাপাশি। আমি বলছি না যে প্রতিশ্রুতি ভঙ্গ হতে পারে। আরেকটি বিষয় হলো যে এই সংবিধানের অধীনে নির্বাচন করা যেতে পারে, কিন্তু এই সংবিধান আবার বাতিল করার জন্য গণভোট করা যেতে পারে। এই যে অনেকগুলো কথা বলছে, এখন ঠিক এই মুহূর্তে সাধারণ ভোটারদের কাছে এটা কতটা সহজ হবে, আবার পিয়ার পদ্ধতি, এই যে দিন দিন আমরা বিভিন্ন ধরনের বিষয়গুলো সামনে আনছি। অবশ্যই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার পেছনে যে পক্ষ এই বিষয়গুলো বলছে তাদের আন্তরিকতা রয়েছে, কিন্তু আমাদের যে প্রশ্নটি আমি রাখতে চাই যে আমাদের আসলে এক নাম্বার প্রায়োরিটি কি? নির্বাচন, সংস্কার, বিচার, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এই সংসদে হবে না এই সংবিধান বাতিল, রাষ্ট্রপতি থাকবেন না থাকবেন না, এই যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলোর পাশাপাশি আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এই জায়গাগুলো নিশ্চয়ই সংশ্লিষ্টরা বা যারা দায়িত্বশীল পদে আছেন এবং বাংলাদেশে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা ফ্যাসিবাদের অংশীদারিত্ব না, সেই রাজনৈতিক দলগুলো ভেবে দেখবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ইস্পাহানি, মির্জাপুর, জিরাওয়ার।